আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কিভাবে পড়তে হবে এবং পড়াটা সহজভাবে, অতি সাবলীলভাবে এবং অনেকদিন পর্যন্ত মনে থাকবে কিভাবে পড়লে এবং অধিক পরিমাণে পড়া আমরা কিভাবে মনে রাখতে পারবো। আমাদের এবং চাকরির পরীক্ষা বা আজকালকার পরীক্ষাগুলোতে অনেকগুলো টপিকস বা অনেকগুলো রিসোর্স আমাদের মাথায় রাখতে হয়। তো এত রিসোর্স বা এত উপাদান আমাদের মাথার ভিতর বা এত টপিক আমাদের মাথার ভিতর আয়ত্ত করার জন্য বা আমাদের লেখার জন্য আমরা অনেকে মুখস্থ করতে যাই পড়া, কিন্তু সেটা একদমই ভুল সিদ্ধান্ত। মুখস্থ পড়া কিছুদিন মনে থেকে সেটা মন থেকে আমাদের মনে থাকে না বা অনেক সময় আমরা ভুলে যাই বা পরীক্ষার হলে আমরা সেটা মনে পড়া বা মনে রাখতে আমাদের অনেকটা সমস্যা হয়। তো আমরা কিভাবে পড়লে পড়াটাকে মনে রাখতে পারবো এবং সঠিকভাবে সেটা আয়ত্ত করে আমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো। তো পড়ার নিয়মের প্রথমটা আমি যেটা বলছি সেটা হচ্ছে, প্রথমে আমাদের পড়াটায় কী করতে হবে। আমি 5টা টপিকে এটা সাজিয়েছি। আপনারা নিজের মতো করেও সাজিয়ে করতে পারেন, কিন্তু আমি যে 5টা টপিক সাজিয়েছি সে 5টা টপিক আপনাদের দেখাচ্ছি এবং আমি শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য। তো প্রথমে আমরা কী কাজ করব, প্রথমে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা আমরা রিডিং দিব। আমরা দুবার সেই টপিকটা রিডিং দিব। এখন কোনো বোঝার দরকার নাই, কোনো আয়ত্ত করার দরকার নাই, কোনো মুখস্থ করার দরকার নাই, জাস্ট দুবার আমরা টপিকটা রিডিং দিব। এরপর আমরা বুঝে পড়ব। এরপর আমরা দুবার পড়ব, কিছু থেমে পড়ব, আস্তে পড়ব এবং পড়াটা আমরা প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা বিষয় বুঝবো যে আমাদের প্রত্যেকটা লাইনে কী বলতে চাচ্ছে টপিকের। এরপর আমরা পড়াটাকে কী করব, আয়ত্ত করব। আয়ত্ত করা বলতে মেমোরাইজিং করা এবং কল্পনা প্রসূত করা বা কল্পনা বাস্তব করা বা মাথার ভিতরে সেটা কী করব, আমরা কল্পনা করব যে পড়াটাকে আমাদের কীভাবে কী বোঝাতে চাচ্ছে এবং কী বলতে চাচ্ছে। এরপর আমরা গল্প বানিয়ে নেব। মূলত গল্প আমরা গল্প সাজিয়ে নিতে পারি আমরা সিকোয়েন্স বা হচ্ছে কোনটার পরে কোনটা ঘটছে বা কিসের পরে কী হচ্ছে সেটার একটা গল্প আমরা সাজিয়ে নিতে পারি মাথার ভেতরে। এরপর আমাদের 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ছন্দ। কিছু কিছু পড়া আছে যেগুলো আমরা ছন্দের মাধ্যমে গুছিয়ে সাজিয়ে পড়তে পারি এবং সেটা অনেকটা ছোট করে, সেই গল্প এবং ছন্দর মাধ্যমে আমরা পড়াটাকে অনেকটা ছোট করে নিয়ে আসতে পারি। তো এইভাবেই প্রত্যেকটা টপিক যদি আমরা পড়তে পারি তাহলে আমরা অধিক পরিমাণে পড়া আমাদের অতি স্বল্প সময়ে আয়ত্ত করতে পারি এবং রপ্ত করতে পারব। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে এটা পরিষ্কারভাবে বুঝে নিই কীভাবে আমরা পড়লে পড়াটা আয়ত্ত করতে পারব। প্রথমেই আমি এখানে একটি টপিক নিয়েছি যে দীনবন্ধু মিত্র সম্পর্কে, যেটা বাংলা সাহিত্য বা বাংলা নিয়ে আমি যখন করছি আলোচনা করছি, বাংলা সাহিত্য নিয়ে একটু বলি। দীনবন্ধু মিত্র এই টপিকটা প্রথমে আমি কি করেছি, দীনবন্ধু মিত্র সর্বপ্রথম বাংলা ভাষা, অর্থসামাজিক, রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন। দীনবন্ধু মিত্র ছিলেন, আসলে আমরা এইটুকু লাইনের মাধ্যমে বুঝতে পারলাম তিনি আসলে ছিলেন একজন নাট্যকার। দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার। তিনি মূলত নাটক রচনা করতেন এবং কি আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাটক লিখতেন। মানে তখনকার সময় যে অর্থসামাজিক অবস্থা ছিল এবং যে রাজনৈতিক অবস্থা ছিল তার নাটক থেকে নাটক পড়ে আমরা সেই অবস্থা সম্পর্কে জানতে পারি। 1830 সালে নদিয়ার চৌবাড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? নদিয়ার চৌবাড়িয়াতে 1830 সালে। এটা আমরা জানতে পারলাম। তার পিতা প্রদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ। পিতৃ প্রদত্ত নাম কী ছিল? গন্ধর্ব নারায়ণ। 1855 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র পাটনায় পোস্টমাস্টার নিযুক্ত হন। তার পেশা ছিল পোস্টমাস্টার। ক্রমে পদোন্নতি লাভ করে তিনি ওড়িশা, নদিয়া এবং ঢাকা বিভাগ, পরে কলকাতার সুপারিনটেন্ডেন্ট পোস্টমাস্টার নিযুক্ত হয়। তিনি লুসাই যুদ্ধের সময় তিনি ডাক বিভাগের কাছাড়ে প্রেরিত হন। এ সময় তার তদারকি সন্তুষ্ট হয়ে তৎকালীন সরকার তাকে রায়বাহাদুর উপাধি দান করেন। তো এইটুকু পড়তে যে আমরা রিডিংটা পড়লাম, এবার আমরা বোঝার চেষ্টা করব যে
দীনবন্ধু মিত্র কি? দীনবন্ধু মিত্র সর্বপ্রথম বাংলায় অর্থসামাজিক নাটক লেখেন। এখান থেকে আমরা দুইটা সিকোয়েন্স বা দুইটা বিষয় সম্পর্কে এই পড়ি। তিনি একজন নাট্যকার ছিলেন দীনবন্ধু মিত্র, এবং তিনি কি করতেন? তিনি অর্থসামাজিক বিষয়ে নাটক লিখতেন। 2 নম্বর লাইনে আমরা দুইটা উৎস পাচ্ছি যে তিনি 1830 সালে জন্মগ্রহণ করেন এবং নদিয়াতে জন্মগ্রহণ করেন। 3 নম্বর লাইনে আমরা পাচ্ছি যে এবার তার জন্ম থেকে তার পিতৃ প্রদত্ত নাম কি ছিল, তার মূল নামটা কি ছিল। প্রথমে তিনি কি ছিল? তিনি নাট্যকার ছিল, তিনি অর্থসামাজিক বিষয়ক নাটক লিখতেন। তার জন্ম কোথায় এবং কত সালে? এরপর তিনি কি বিষয়ে নাটক, তার পিতৃ প্রদত্ত নাম কি ছিল? গন্ধর্ব নারায়ণ। এরপর আছে তার পেশা কি ছিল? মূলত তিনি পেশায় ছিলেন একজন পোস্টমাস্টার। কত সালে? 1855 সালে তিনি পাটনাতে পোস্টমাস্টার নিযুক্ত হন। তাহলে পেশাটা আমরা জানতে পারলাম, পোস্টমাস্টার। এরপর তিনি উড়িষ্যা, নদিয়া এবং ঢাকা, পরে কলকাতার সুপারিনটেনডেন্ট পদে পোস্টমাস্টার নিযুক্ত হন। মানে এইসব জায়গায় তিনি পোস্টমাস্টার নিযুক্ত হতে থাকেন। পরবর্তীতে লুসাই যুদ্ধের সময়, কোন যুদ্ধ? লুসাই যুদ্ধ। এখান থেকে আমরা জানি লুসাই যুদ্ধের সময় তিনি ডাক বিভাগের কাজে কাছাড়ে প্রেরিত হন। কাছাড়ে। এ সময় তার তদারকি জন্য সন্তুষ্ট হয়ে তাকে কি উপাধি দেওয়া হয়? ইংরেজ সরকার কর্তৃক তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়। এখন এখান থেকে সর্বোচ্চ ইম্পর্টেন্ট আমরা যে টপিকগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে তার নাটক। তিনি দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার। 2 নম্বর তিনি অর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন। 3 নম্বরটা কী ছিল? তার হচ্ছে পিতৃ প্রদত্ত নাম বা পিতার দেয়া নাম ছিল গন্ধর্ব নারায়ণ। 4 নম্বর হচ্ছে তার পেশা ছিলেন পোস্টমাস্টার। পরবর্তীতে সুপারিনটেনডেন্ট পোস্টমাস্টার নিযুক্ত হন এবং তাকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন ব্রিটিশ সরকার। তো এগুলো আমরা পড়ে ফেললাম। এরপর হচ্ছে তার নীলদর্পণ কি নাটক। এখন নীলদর্পণ নাটকটি তার প্রথম প্রকাশিত নাটক, যেটা নীলদর্পণ। এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। ঢাকা থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ। মেহেরপুর অঞ্চলের নীলকর সাহেবদের অত্যাচারের চিত্র এতে অঙ্কিত হয়েছে। প্রধান চরিত্র গোলক বসু, নবীন মাধব, রায়চরণ তোরা প্রমুখ। মাইকেল মধুসূদন দত্ত নাটকটি ইংরেজিতে অনুবাদ করে নাম দেন কি? ইন্ডিগো প্লান্টিং মিরর। ঠিক আছে। নাটকটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়। নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয় ঢাকায়। এই নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছিলেন। তাহলে এখান থেকে রিডিং করলাম। এবার আমরা ভিতরে জিনিসটা দেখি। প্রথম লাইনে বলছে হচ্ছে তিনি একটি নাটক লেখেন। তার প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ, যেটা ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় এবং মঞ্চস্থ হয় কোথায়? ঢাকাতেই। এখন ওই নাটকটি কী নিয়ে? নীলকরদের অত্যাচার নিয়ে। কোন অঞ্চল? মেহেরপুর অঞ্চল। এরপর নাটকটির চরিত্র কী কী? নবীন মাধব, গোলক বসু এবং রায়চরণ তোরা প্রমুখ ব্যক্তিত্ব। মাইকেল মধুসূদন দত্ত নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। নাম দেন কি? দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। নাটকটি কিসের সাথে তুলনা করা হয়? আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয়। তার নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতটাই প্রভাবান্বিত হয়েছিল যে মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছিল। এখন আসি যে তার নাটকগুলো কী কী ছিল। নাটক ছিল নবীন তপস্বী, কমলে কামিনী, লীলাবতী, এবং প্রহসন ছিল হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, জামাই বুড়ি। এখন এইগুলা কীভাবে আমরা মনে রাখবো? যে নাটক নবীন তপস্বী, কমলে কামিনী, লীলাবতী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বুড়ি, এগুলো তো আমরা মুখস্থ করে মনে রাখা সম্ভবপর নয়, বা অনেকদিন ধরে মনে রাখাও সেটা সম্ভব হয়ে দাঁড়ায় না। তো আমরা এগুলোর জন্য ছোট্ট একটা কবিতার মাধ্যমে এগুলো মনে রাখার চেষ্টা করব। তো কবিতাগুলো আমি বলছি। এখন আমরা একটা কবিতা দেখি, যে কবিতাটা এখানে বলছে, দীনবন্ধুর কমলে লীলাবতীকে দেখে নবীন তপস্বীর বিয়ে করে জামাই হবার স্বাদ জাগলো। তো এখানে আছে দীনবন্ধুর কমলে।
তাহলে এই কমলে থেকে হয় কমলে কামিনী। একটা প্রহসন আমরা প্রথমেই দেখি যে হচ্ছে এখানে নাটক এবং প্রহসন। নাটক হচ্ছে নবীন তপস্বী, কমলে কামনে, লীলাবতী, ঠিক আছে। প্রহসন হচ্ছে সাধুবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই, বরিক। তাহলে এখানে দেখি দীনবন্ধুর কমলে, তাহলে কমলে কামিনীটা কি? নাটক। লীলাবতীকে দেখে, লীলাবতীও একটা কি? নাটক। দীনবন্ধু মিত্র আরেকটা নাটক হচ্ছে লীলাবতী। তো লীলাবতীকে দেখে নবীন তপস্বীর, এটা নবীন তপস্বিনীও আরেকটা কি? নাটক। এই পর্যন্ত নাটক শেষ। এগুলা কি ছিল? নাটক। এরপর বিয়ে করে, বিয়ে পাগলা বুড়ো, এটা হচ্ছে প্রহসন। বিয়ে পাগলা বুড়ো, বিয়ে করে জামাই হবার স্বাদ জাগলো, জামাই বরিক, এটাও একটা প্রহসন। জামাই হবার স্বাদ জাগলো, এখানে সাধবার একাদশী, এটাও একটা প্রহসন। তাহলে এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা তার নাটক এবং প্রহসনগুলো আলাদা করতে বা পড়তে পারছি। যেমন এখানে আছে দীনবন্ধুর কমলে লীলাবতীকে দেখে নবীন তপস্বিনী বিয়ে করে জামাই হবার স্বাদে জাগলো। যেমন কি দীনবন্ধুর কমলে, দীনবন্ধুর কমলে, কমলে কামিনী, লীলাবতীকে দেখে লীলাবতী নবীন তপস্বিনী বিয়ে করে, বিয়ে পাগলা বুড়ো, জামাই হবার জামাই বরি, স্বাদ জাগলো। তাহলে আমরা এগুলা মুখস্থ করতে বা মনে রাখতে আমাদের এখন কোনো সমস্যাই হবে না, কারণ দীনবন্ধুর কমলে লীলাবতীকে দেখে নবীন তপস্বী বিয়ে করে জামাই হবার স্বাদ জাগলো, এই একটা ছন্দ বা একটা কবিতা আমরা যদি মনে রাখতে পারি, আমরা দীনবন্ধু মিত্রের যে রচিত যে নাটক এবং প্রহসনগুলো, সেগুলো খুব স্বাচ্ছন্দ্যে, খুব সুন্দরভাবে আমরা মনে রাখতে পারবো। এই বিষয়ে দীনবন্ধুর কমলে লীলাবতীকে দেখে নবীন তপস্বী বিয়ে করে জামাই হবার স্বাদ জাগলো। আশা করি এইভাবে পড়লে বা এই নিয়ম অনুযায়ী আমরা যদি পড়ি, তাহলে আমাদের পড়া অনেক দিন এবং সুন্দরভাবে পড়াগুলো মনে থাকবে এবং আমরা যথাসময়ে সেগুলো প্রয়োগ করতে পারব। আজকে এই পর্যন্তই। আমি আশা করছি আমি আপনাদের যথাযথভাবে সাহায্য করতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।